নমস্কার। শৈল শহর দার্জিলিংয়ে নিবেদিতা এই ধারাবাহিক অনুষ্ঠানটির শেষ পর্ব পরিবেশিত হচ্ছে। নিবেদিতা তার বোন উইলসনকে লিখেছিলেন তার শেষ চিঠি। তাতে লিখেছিলেন, বো হ্যাজ বিন সো কাইন্ড। বসু দম্পতির প্রতি তার অগাধ কৃতজ্ঞতা ছিল। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি সর্বদা স্মিত হাসিতে সকলকে অভ্যর্থনা জানিয়েছেন। নিজের ক্লেশের কথা, রোগ যন্ত্রণার কথা কখনো বলতে চাননি। বলেছেন তার আরও কাজের পরিকল্পনার কথা, বিশেষ করে বাগবাজারের স্কুলের কথা, সেখানে ক্রিস্টিনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। 7ই অক্টোবর প্রখর দূরদর্শিতায় উকিল ডাকিয়ে নিবেদিতা তার উইল তৈরি করলেন। জগদীশচন্দ্র হলেন তার অন্যতম এক্সিকিউটর। বেঙ্গল ব্যাংকে তার জমা প্রায় 300 পাউন্ড, তার লেখা বই বিক্রি থেকে আয় এবং শ্রীমতী বুলের ইচ্ছাপত্র অনুসারে প্রাপ্ত অর্থ সবই নিবেদিতা চিরস্থায়ী ফান্ড হিসাবে তার বিদ্যালয়ে ভারতীয় নারীগণের মধ্যে জাতীয় প্রণালীতে জাতীয় শিক্ষা প্রচলনের জন্য রেখে গেলেন। এই অর্থ রইল বেলুন মঠের ট্রাস্টিগণের তত্ত্বাবধানে। উইলে নিবেদিতা একটি শর্ত যোগ করেছিলেন, বিদেশি শাসকদের সঙ্গে বিদ্যালয়ের কোনো সম্পর্ক থাকবে না বা তাদের থেকে বিদ্যালয়ে কোনো সাহায্য কখনো নেওয়া হবে না। নিবেদিতা তার কাজ গুছিয়ে নিচ্ছিলেন। তিনি এবার বিদায় নিতে মানসিকভাবে প্রস্তুত। অবলা বসুকে বলেছিলেন, আমার শেষ সময় উপস্থিত, বলেছিলেন, লেট দেয়ার বি নো হাইডিং অ্যান্ড ডোন্ট ট্রাই টু প্রলং। তবু জগদীশচন্দ্র এবং অবলা তাকে প্রবোধ দিতেন, সুস্থ হয়ে উঠবে, এ রোগ মারাত্মক কিছু নয়। তিনি বলছেন যে গোপন করার কিছু নেই, আমি জীবনটাকে দীর্ঘায়িত করতে চাই না। দার্জিলিংয়ে আসার কয়েক মাস আগে নিবেদিতা প্রাচীন বৌদ্ধ ধর্মের একটি প্রার্থনা বাণী ইংরেজিতে অনুবাদ করেন। সকলের অনুরোধে সেটা তিনি আবৃত্তি করেছিলেন। In the east and in the west, in the north and in the south, let all things that are, without enemies, without obstacles, having no sorrow and attaining cheerfulness, move forward freely, each in his own path. অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও কোনো শত্রু নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো দুঃখ নেই, শুধুই আনন্দ। এই আনন্দ নিয়েই অগ্রসর হও এবং পৌঁছে যাও তোমার সেই গন্তব্যে। সবাই শান্ত হলে নিবেদিতা উচ্চারণ করলেন তার প্রাণের প্রার্থনা, অসতো মা সদ্গমায়, তমসো মা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃতাঙ্গমায়। উপনিষদের এই দিব্য বাণী উচ্চারণে তার অন্তরের আনন্দ মুখমণ্ডলে দীপ্ত হয়ে উঠল। অবলা বারবার জিজ্ঞাসা করছিলেন তিনি কেমন আছেন। নিবেদিতা ক্ষীণ কণ্ঠে বলেছিলেন, বড় দুর্বল। তারপর স্বগতোক্তি করেছিলেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। তরণী ডুবছে কিন্তু আমি সূর্যোদয় দেখব। আর তাকে খাওয়ানো গেল না, ওষুধও খেলেন না, অক্সিজেনের নলটা সরিয়ে দিলেন। এবার তিনি প্রস্তুত। 13ই অক্টোবর 1911 সাল শুক্রবার সকাল 7টায় নিবেদিতা দেহ রাখলেন শৈল শহর দার্জিলিংয়ের রায়ভিলাতে। অবলা বসু স্মৃতিচারণ করেছেন। তিনি বলছেন, তার শয্যা পার্শ্বে বসে আছি আমি,
হৈমবতী উমার যে কাহিনী বলতেন তা চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। এই তো সেই ঋতু যখন তিনি পিতৃগৃহে আসেন। আমার সামনেও আরেক উমা, তুষার শুভ্রা, তুষার কন্যা, দীর্ঘ বিচ্ছেদের পরে ফিরে এসেছেন আবার তার ভারতের ভবনে, তার স্বজন স্বগৃহকে জানবার জন্যে। কি তার এই আবির্ভাবের প্রয়োজন ছিল, নাকি আমাদের পিতার গৃহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে কোনো কথাই নেই? আবার তিনি লিখছেন, মমতাময়ী সিস্টার, এই শীতল শৈল শহরে তুমি শান্তিতে ঘুমাও। কখনো প্রণাম নাওনি, এখন তোমার চরণ যুগলে আমার সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করো। দার্জিলিংয়ের সঙ্গে স্বামীজির যেমন নিবিড় সম্পর্ক ছিল, নিবেদিতারও ঠিক তেমনই ছিল। তার চিতাভস্য দার্জিলিংয়ের ভূমিতে মিশে আছে। এই শৈল শহর দার্জিলিংয়ে স্বামী বিবেকানন্দের নিবিড় বিচরণ ঘটেছে, যেখানে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা উল্কার বেগে ছুটে বেরিয়েছেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে, নিয়ত উদ্দীপিত করেছেন মানুষকে দেশের কল্যাণে, দেশের স্বাধীনতার উদ্যোগে, দেশের মানুষের শিক্ষার তাগিদে। সেই ভূখণ্ডে শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের ভিত্তিভূমি রচিত হবে না, এটা তো ভাবা যায় না। রামকৃষ্ণ মিশনের এই শাখা কেন্দ্রটি নাম হল দার্জিলিং রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। ঠাকুরের কৃপায় নিবেদিতার স্মৃতি বিজড়িত রায়ভিলা নীরবে রূপান্তরিত হল রামকৃষ্ণ মিশনে। এবার নিবেদিতা সেখানে একা থাকলেন না, সঙ্গে করে নিয়ে এলেন এই শৈল শহরে তার গুরু স্বামী বিবেকানন্দকে, তার আদরের জননী সারদা দেবীকে এবং তার পরমাধ্যা শ্রীরামকৃষ্ণকে। নমস্কার।